সুপ্রিয় দর্শক, যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে আমার সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু। আমার 25টা ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে আমি মান্নাকে নিয়ে ছবি করেছি। আমার জীবনের প্রথম ছবি চিরঋণী, মান্না, শাবনূর, অমিত হাসান। তুমি যদি সত্যি অমিতকে মনে প্রাণে ভালোবেসে থাকো, তাহলে অমিতের জীবনের জন্য তোমাকে আমার ঘরেই বোধ হতে হবে। চিরঋণী ছবিটা যখন আমি প্রথম ছবি করি, এটা আমার জীবনের প্রথম ছবি ডাইরেক্টর হিসাবে। শাবনূর ছিল, মান্না ছিল, অমিত হাসান ছিল। তো যাই হোক, ওই ছবিতে মান্নার একটা স্যাক্রিফাইস ক্যারেক্টার। হিরো হিসাবে সে শাবনূরকে ভালোবাসে, বাট লাস্টে মারা যায়, শাবনূরের কারণে মারা যায়। আমার এই অন্তিম সময় তোমাকে দেবার মতো কি বা আছে? অমিত হাসানের সঙ্গে মিল হয় আর কি। তো এইসব ক্যারেক্টার আমাদের বাংলাদেশে এখন অনেক হিরোরাই করতে চায় না, তো মান্না করেছে। তো মান্নার কাছে গল্পটা ভালো লেগেছিল এবং বলেছে, বাবা ভাই, আমি যেহেতু মান্নার সাথে, আমি শাবনূরের সঙ্গে ছবি করি নাই, তো এটা আমার প্রথম ছবি হবে, তো আমি শাবনূরের সঙ্গে ছবিটা করব। এমন আনমনে কি ভাবছো? তুমি নিশ্চয়ই কারো প্রেমে পড়েছো, তাই না? হ্যাঁ, না মানে তো যাই হোক, পরবর্তীতে মান্না ডাবিংয়ে আসছে। আমার তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি ছবি রেডি করে যখন আমি হলে দেখছি ছবিটা, তখন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল না। তো মান্না বললো যে, বাবা ভাই আপনি কী করেন? আমি ভাই, আমি ছবি দেখতেছি চিরঋণী। আরে কী বলেন? তো আমাকে বললেন না। ভাই, এটা ছবিটা তো আসলে পরিপূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক রেকর্ডিং কিছুই হয় নাই। এটা ওই আমাদের আলাউদ্দিন আলী সাহেব মিউজিক ডাইরেক্টর, উনি দেখবেন ছবিটা, এই কারণে দেখা। আমি দেখি, আমাদের আসেন। একটা রিল দেখার পর, দুইটা রিল দেখার পরে তার ডাবিংয়ে যায় না সে। আমার একটা পর্যন্ত বসে, সে সকাল 10টা থেকে আমার পুরো ছবিটা সে দেখে বললো যে, বাবা ভাই আপনি এত ভালো ছবি বানিয়েছেন, প্রথম ছবি। তুমি আমার ভালোবাসার প্রথম গোলাপ, আমি তোমার সৌরভে সৌরভিত হতে চাই। তো যাই হোক, মান্নাকে নিয়ে ছবিটা করেছি। ছবিটা আমার সুপার হিট হয়েছে, বাম্পার হিট হয়েছে, দর্শক নন্দিত হয়েছে, দর্শকরা দেখেছে ছবিটা খুব ভালো। হল মালিকরা বলেছে অনেক ভালো। তোমরা হারতে পারো, কিন্তু ভালোবেসে আমি হারতে রাজি নই। তারপরে করেছি অশান্ত আগুন। এখন আমি একটা শুভ কাজে যাচ্ছি, তাই বলছে পথ ছেড়ে দাঁড়া, কিন্তু আমি নগদে বিশ্বাসী। অশান্ত আগুন ছবিটা করেছিলাম মানে যখন ওই যে ওই আরমান ভাই একটা ছবি করলো, অনেক সুপারহিট ছবি, শান্তকনা মাস্তান। এই শান্তকনা মাস্তান ছবিটা করার পরে যখন ছবিটা প্রায় 5 কোটি 5.5 কোটি টাকার উপরে ব্যবসা হয়ে গেল, সুপার ডুপার হিট ছবি, তখন আমাকে প্রডিউসার মনির সাহেব উনি বললো যে, বাবু ভাই আপনি তো আমার একটা ছবি করেছেন, এই লেডি রকবাজ, ছবিটা সুপার হিট হয়েছে, এখন আপনি বাদশা কেন, যেহেতু আমার ছবি এখন করবেন, তখন নাম দিয়েছেন অশান্ত আগুন, এই ছবিটাতে কাকে কাকে নেবেন? আমাকে মান্নাকে নিব, মান্না, রাজ্জাক ভাই, ডিপজল ভাই, এই কাস্টিং নিয়ে যদি করি আমি, তাহলে পরে শান্তকনা মাস্তানের মতো একটা ব্যবসা হবে আপনার। তো সেই আঙ্গিকেই ছবিটার গল্প রেডি করা এবং ছবি কাজ করা। কিন্তু আপনাকে রক্ষা করবে কে? মানে তেলাপোকা। তো রাজ্জাক ভাই করেছে একটা পুলিশের এসপি ক্যারেক্টার, মান্না ছিল ওনার সন্তান, তারপরে ময়ূরী ছিল মান্নার ছোট বোন, মেহেদি ছিল একটা হিরো পুলিশ অফিসার, তো ডলি ভাবি ছিল মান্নার মা। তাই এইভাবে গল্প রেডি করে তখন ছবির কাজ শুরু করলাম। ও ছবিটাও সুপারহিট ব্যবসা হয়েছে এবং অনেক সুন্দর গল্প। আসলে ইদানিং ওই সব গল্পও পাওয়া যায় না। মানে অশান্ত আগুন ছবিতে আমি নিয়েছিলাম 4 লাখ টাকা পারিশ্রমিক, আর রাজ্জাক ভাই 3.5 লাখ টাকা, আর ডিপজল ভাই 3 লাখ টাকা, মান্না ছিল 5 লাখ টাকা। মান্না 5 লাখ টাকা, আর শিমলা ছিল 2 লাখ টাকা। তো ময়ূরী 1 লাখ টাকা, মেহেদি 1 লাখ টাকা। এই হলো মোটামুটি আমার এই আর কি। ছবিটা সুপার ডুপার হিট এবং খুব বিগ অ্যারেঞ্জমেন্টের ছবি ছিল আর কি। অনেক তোকে বাঁচতে দেব না, আগুন আইন নিজের হাতে তুলে নিস না। বাইচা গেছি রে দোষ, বাইচা গেছি, আর রাইলা ফেরত গেছে। পুলিশ প্রশাসনের লোকজন সবকিছু মিলা মানে বিশাল। ছবিটাও প্রায় 3 কোটি টাকার মতো ব্যবসা হয়েছে। মান্না অভিনয় করেছে। মান্না এক কথায় বাংলাদেশের একজন সুপারস্টার ছিল। আজ আমি যেখানে বসে কথা বলছি, এটা মান্না ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স মান্নার নামে হয়েছে। তো আজ চলচ্চিত্রের মান্না সম্পর্কে বলার অবকাশ থাকে না। এত বড় মাপের শিল্পী, এত ভালো শিল্পী, এত জনপ্রিয় শিল্পী মান্না ছিল।
আজ মান্না যদি আজ বেঁচে থাকতো তাহলে আমাদের ছবির বাজারটা হয়তো এইভাবে পড়ে যেত না, মানে এভাবে খারাপ হতো না। মান্না তো ছবি নিয়ে সবসময় ভাবতো, সবসময় কল্পনা করতো। তার সবসময় একটাই চিন্তা ছিল কিভাবে চলচ্চিত্রের উন্নয়ন ঘটানো যায়, কীভাবে ভালো ভালো ছবি মুক্তি দেওয়া যায়, কীভাবে চলচ্চিত্রের ব্যবসাটা ভালো হয়, এগুলি নিয়ে সে সবসময় চিন্তা করতো। সকাল শিফটে শুটিং করে বিকালে তার কৃতাঞ্জলি চলচ্চিত্র তার প্রোডাকশনের নাম, তো ওখানে গিয়ে সে অফিসে বসতো কাকরাইলে 1 ঘন্টা 2 ঘন্টা এই বুকিং এজেন্ট, হল মালিক, তারপরে ডিস্ট্রিবিউশন ম্যানেজার এদের সঙ্গে বসে আলাপ আলোচনা করতো যে কোন ছবি মুক্তি পাচ্ছে, সেই ছবিটা কেমন ব্যবসা হবে, কিভাবে করলে ভালো হয়, এগুলো নিয়ে সারা সময় সার্বক্ষণিক সে তার চিন্তাভাবনা ছিল আর কি। বাদশাহ চাকরের ওই ছবিতে আমি একটা ডাক্তারের চরিত্র করেছিলাম। তো মান্না সাথে ভিলেনদের মারামারি হয়েছিল, তো মান্না আহত হয়, তারপর ঘরে এসে বসে, তখন ওখানে ছিল ডলি জহুর এবং আমাদের রাজ্জাক ভাই। তো একটা ডাক্তার আসতে দেরি হচ্ছিল, তো রাজ্জাক ভাই বললো যে বাবু তুই ডাক্তারটা করে ফেল। তখন রাজ্জাক ভাই নিজেই তার কোট দিল, সেই কোটটা আমি গায়ে দিলাম, টাই পরাই দিল, টাই দিয়ে পরে আমি সে ডাক্তারের অভিনয়টা করেছিলাম। মান্নাকে দেখলাম, দেখে বললাম যে খুব সিরিয়াস না, এটা ঠিক হয়ে যাবে, আমি ওষুধ দেখিয়ে দিয়েছি, খাওয়াবেন, ভালো হয়ে যাবে। টেক কেয়ার, চিন্তার কোনো কারণ নেই, 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আসি। আসসালামু আলাইকুম। তো এটা মান্নার সাথে আমার আরও অভিনয় হয়েছে। যাই হোক, সেটা অনেক সময় অনেক স্মৃতি তো আছে আর কি। বাদশা কেন চাকরের স্মৃতি আছে। তো ঈদের আগে শুটিং করছিলাম, তো মান্না গরু কিনবে চলে আসলো, আমরা তাড়াতাড়ি দুপুরে শুটিং প্যাক আপ করে দিলাম। তো এগুলি তো আজই অনেক স্মৃতি থাকে। তারপরে যাই হোক, তো মান্নার সম্পর্কে বলার কিছুই নেই, আমি শুধু একটাই বলবো যে মান্নার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যাতে তাকে বেহেশতে নসিব করে। তো এই মান্নার সম্পর্কে বলার মানে কইলাম না, সে যদি আজ জীবিত থাকতো তাহলে তো চলচ্চিত্রের এই দুরবস্থা হতো না, বা সিনেমা হলও থাকতো, ছবিও হইতো। তো খুব মানে বললাম না, পরিশ্রমী শিল্পী ছিল এবং সে অনেক মানে চলচ্চিত্রের জন্যই সব সারাক্ষণ ভাবতো আর কি। তো যার জন্যে তার তো এটা এরকম শিল্পী তো খুব কম পাওয়া যায় আর কি, যে কেউ আছে এখন কোনো হিরো যে ছবিটা করবে। মান্না তো অনেক সময় অনেক ছবি 6 লাখ 7 লাখ টাকা পারিশ্রমিক নিত, অনেক সময় কানে কানে বললে সে বাকিতেও করে দিত ছবি, যে ঠিক আছে যান 3 লাখ 4 লাখ যা পারেন দিয়েন, বাকিটা পরে নিজের পরে দিয়েন, তবু ছবি করেন, মানে ছবি হোক এটা চাইতো। এখনকার শিল্পীরা তো এগুলি কেউ চিন্তা করে না, তারা সবাই চিন্তা করে কে 10 লাখ নেবে, কে 15 লাখ নেবে, কে 20 লাখ নেবে। পরে যে শাকিব খান সুপারস্টার হয়েছে, তার অনেক ধৈর্য, অনেক পরিশ্রম করে আজ সে এত বড় জায়গায় এসেছে। সবাই পরিশ্রম না করেই যদি অন্যরা চিন্তা করে আমি শাকিব খান 1 কোটি নেয় আমি কেন নেব না, তো এটা তো ভুল কথা। তোমরা প্রতিষ্ঠিত হও, ছবি করো, তোমাদের ছবি দর্শক নন্দিত হোক, দর্শক তোমাদের হলে যখন ছবি রিলিজ হয় উপরে পড়ুক দর্শক, ভিড় হোক, সুপারহিট হোক, তারপরে তোমরা পয়সা নিও। এখনই এত ব্যস্ত হয়ে টাকার জন্য ঘুরলে তার হবে না। তো একজন মান্না, একজন শাকিব খান হইতে অনেক রুবেল সাহেব, সেও তো অনেক ছবি করেছে, বাকিতে ছবি করে দিয়েছে। আর পর্দা, জানের জান, লেডি রংবাজ, বাংলার ডন, অশান্ত আগুন, মন, এই যে ছবিগুলি করেছি তখন এত সুন্দর গল্প ছিল, এত সুন্দর মেকিং, প্রডিউসারও অ্যারেঞ্জমেন্ট দিত। আর এখনকার তো প্রডিউসাররা অত বেশি ম্যানেজমেন্ট দিতেছে না, কয় ভাই 30-40 লাখ টাকার মধ্যে ছবি শেষ করেন, যার কারণে ভালো ছবি আর মেকিং হচ্ছে না, ভালো ছবি নির্মাণ হচ্ছে না, এই হলো সমস্যা।